we finished there, which if unchecked will expand again to former size. যদি আমরা কন্ট্রোল না করি, আমরা যদি নোটিশ না করি, তাহলে কিন্তু ন্যাচারালি আবার একটা গাছ কিন্তু তার পুরনো চেহারায় ফিরে আসে। সুতরাং বারবার এই যে ফিরে আসাটা, জীবন শক্তি তার তার এতটাই অসাধারণ যে মেয়ারলি কাটিং, জ্যাবিং বা অন্যান্য যে জায়গাগুলো আমরা দেখলাম, সেসবের মধ্য দিয়ে একটা গাছকে আমরা শেষ করতে পারি না। উই আর ট্রাইং at our end, but the tree is reviving again and again. So we will begin with the line no. Before this stanza, we find the word show. Now, the stanza is related with the previous one by the word no. No, the root is to be pulled out. দেখো কবি বলছেন যে এটাতে হবে না, কি করতে হবে? রুট ইজ টু বি পুলড আউট। তোমরা জানো যে গাছের শেকড় হচ্ছে সব থেকে মূল্যবান। তাহলে একটি গাছের শেকড় যদি তুলে দিতে পারা যায়, একটি গাছের শেকড়কে যদি আমরা আপরুটেড করতে পারি, তাহলেই কিন্তু তার আসল শক্তিটাকে শেষ করা যাবে। সেই জন্যে যখন কোনোভাবেই পারা যাচ্ছে না, তাহলে তার রুটে হাত দেওয়া যাক। দ্য রুট ইজ টু বি পুলড আউট। তাহলে দ্য মেইন সোর্স অফ হিজ লাইফ ইজ নাও পুলড আউট। আউট of the anchoring earth, it is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely, out from the earth cave and the strength of the tree exposed. তাহলে দেখো কবি বলতে চাইছেন যে আউট অফ দ্য অ্যানকোরিং আর্থ। অ্যানকোরিং আর্থ মানে হচ্ছে ডিপ আর্থ, যেখান থেকে একটা গাছের জন্ম হয়, যেখান থেকে একটা গাছ বড় হয়ে ওঠে, যেটা হচ্ছে গাছের কাছে একটা সিকিউরিটি। অ্যানকোরিং মানে হচ্ছে ডিপ আর্থ। সেই ডিপ আর্থ থেকে দ্য রুট ইজ টু বি পুলড আউট। এরপরে কি করতে হবে? দ্য ট্রি ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট। তারপরে দেখো আছে স্ন্যাপড আউট। স্ন্যাপড আউট মানে অনেকটা টেনে হিচড়ে বের করা, জার্কড আউট। তাহলে দড়ি প্রথমেই হচ্ছে কি, এটাকে বের করো, উপড়ে দাও শেকড় সমেত। তারপর কি বলছে? এটাকে দড়ি দিয়ে গাছটিকে বাঁধো, তারপর তাকে টেনে হিচড়ে তুলে ফেলো। নাও এরপরে কি হচ্ছে? অর পুলড আউট এন্টায়ারলি, সম্পূর্ণভাবে আপরুটেড করে দাও। তাহলে প্রচেষ্টা চলছে গাছ কিভাবে শেষ করা যায়, এবং একটা যেন ফ্লো চার্ট আমরা পড়ছি, পরপর পরপর দেখতে পাচ্ছি আমরা কিভাবে একটা গাছকে শেষ করা হয়, হত্যা করা হয়। এরপরে দেখো পুলড আউট কথাটা, দ্য পোয়েট হ্যাজ ইউজড দ্য ওয়ার্ডস পুলড অ্যান্ড আউট, দুটো ওয়ার্ড ব্যবহার করছেন। দেখো তিনবার ব্যবহার করা হয়েছে। আমি দেখো কবিতার পাশে লিখে রেখেছি রিপিটেশন বলে। রিপিটেশন ইজ অলসো আ ডিভাইস, আ পোয়েটিক ডিভাইস, একটা কবিতার একটা পদ্ধতি বলতে পারো, যেটাকে কবি বারবার বলতে চাইছিলাম যে অনেকগুলো পদ্ধতি ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে রিপিটেশন। আমরা পড়েছি যে পার্সনিফিকেশন, যেখানে একটি গাছকে পার্সনিফাই করা হচ্ছিল। এখানে আবার দেখতে পাচ্ছি ওয়ার্ডটাকে দেখো রিপিটেশন। রিপিটেশন কথাটা আমি লিখেছি পাশে। পুলড আউট কথাটা তিনবার ব্যবহার করা হয়েছে। এতবার ব্যবহার করার কারণ হচ্ছে টু গিভ অ্যান এমফাসিস, টু গিভ আ স্ট্রেস। এই কথাগুলোর উপর জোর দিতে চাইছেন কবি। তাহলে এইরকম করার পরে কি দেখতে পাচ্ছি? আউট ফ্রম দ্য আর্থ কেভ। আর্থ কেভ মানেও সে একই কথা, ওয়েন দ্য রুটস আর পুলড আউট, যখন রুটটা তুলে নেওয়া হয়, তখন যে গর্ত, গভীর গর্ত, একটা বড় গর্ত তৈরি হয়। একটা গাছ তো দীর্ঘদিনের গাছ, তাহলে সে মাটিতে বড় হয়েছে, তার জন্য যে দীর্ঘ যে মানে একটা জীবন, সেটা কিন্তু তার একটা মাটির গভীর থেকে সে উঠে এসেছে। তাহলে এত বড় একটা গর্ত থেকেই সে আজ, এইটা ছিল তার শক্তি, এটা ছিল তার একটা স্ট্রং বলতে পারো এরিয়া। তাহলে সেইটাকে তুলে দেওয়া হচ্ছে, এবং সেটাকে তুলে দেওয়ার পর কেমন দেখাচ্ছে? কেভ মানে গুহা, আর্থ কেভ মানে এখানে দ্য ডিপ আর্থকে বলছে।
সেই ডিপ আর্থ যেখানে যে জায়গাটা ফাঁকা লাগছে হলো লাগছে গাছটা তুলে নেওয়ার পরে, যেটা কি আর্থ কেপ বলতে চাইছে, একটা হলো স্পেস ইজ ক্রিয়েটেড দেয়ার আফটার আপরুটিং দ্য ট্রি। এবং এই হলো স্পেসটা অনেকটা গুহার সঙ্গে কেভের সঙ্গে তুলনা করা যায়। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, এরপরেই কিন্তু গাছের শক্তি শেষ। তাহলে এই জায়গাটাই একটা আঘাত হানা হলো। কোন জায়গায়? দ্য সোর্স, সেই শিকড়, সেই রুট, হোয়াইট অ্যান্ড ওয়েট, যেটা সাদা। সাদা কেন? সূর্যের আলো পায় না ওই জায়গায়, স্বাভাবিকভাবে সেই জায়গার রংটাও হয় সাদা। আর ওয়েট মানে ভিজে আছে মাটির তলায়। দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স, তাহলে মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ দ্য রুট। দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, দীর্ঘদিন মাটির গভীরে যেন ছিল, সেই জন্য বলছে যে হিডেন ফর ইয়ার্স, দীর্ঘ বছর ধরে লুকিয়ে আছে। এরপর কাজ কি? দেন দ্য ম্যাটার অফ স্ক্রচিং অ্যান্ড চকিং, বলছিলাম যে একটা ফ্লো চার্ট যেন আমরা পড়ছি, সব শেষে তুলে নেওয়ার পরে তাকে কি করছি না ড্রাইং আপ। স্ক্রচিং মানে জানো রোদে পোড়াটাকে স্ক্রচিং বলা হয়, রোদে পোড়ানো হয়। স্কচিং অ্যান্ড চকিং দুটো কথা একসাথেই বলতে পারি, যে দ্য ড্রাইং আপ অফ দ্য ট্রি, এই প্রসেসটাকেই বলছে ড্রাইং আপ। স্ক্রচিং এবং চকিং মানে হচ্ছে, স্ক্রচিং মানে বার্নিং, আর চকিং মানে হচ্ছে এমনিতে চোখ মানে শ্বাস নিতে বন্ধ করা, তো এখানে তার সেরকম ব্যাপার নয়, মানে গোটা ব্যাপারটাই হচ্ছে এটা শুকনো করা, গাছটাকে শুকিয়ে দেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে? সান আর এয়ার। সেই সান অ্যান্ড এয়ার, সেই সান অ্যান্ড এয়ার প্রথমে পড়েছিলাম, ইয়ার্স অফ সানলাইট, সেই সানলাইট সেই এয়ার, তাকে আবার ব্যবহার করছি। কিন্তু দেখো প্রকৃতি অবারিত আমাদের কাছে, প্রকৃতি আমাদেরকে কিন্তু অনেক কিছু দেয়, কিন্তু প্রকৃতির উপাদানগুলোকে আমরা ভালোভাবে ব্যবহার করি, অনেক ক্ষেত্রে খারাপ কাজেও লাগাই। প্রথমে সান অ্যান্ড এয়ার নিয়ে একটা গাছ বড় হয়, তাহলে যে সান অ্যান্ড এয়ার একটা গাছকে বড় করে তোলে, সেই সান অ্যান্ড এয়ারের সাহায্য নিয়েই আবার একটি গাছের জীবনকে শেষও করা হচ্ছে। দেখো কীরকম একটা কন্ট্রাস্ট। তাহলে ইন সান অ্যান্ড এয়ার কি করা হচ্ছে? শেষমেশ ব্রাউনিং, তাকে শুকনো করা হয়, তাকে বাদামি করা হয়, মেকিং ব্রাউন। হার্ডেনিং, মেকিং হার্ড। টুইস্টিং মানে হচ্ছে কি গাছটিকে বেঁকে চুরে তার যে আসল যে আকার সেখান থেকে ভেঙে দেওয়া হয়, বেন্ট আউট অফ দ্য অরিজিনাল শেপ। এরপরে উইদারিং, উইদারিং মানে হচ্ছে দ্য ট্রি ইজ নাও ড্রাইড আপ। তাহলে ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, all the processes are related with this task and then it is done. এই জায়গাটার মধ্যে একটা যেন প্যাথোস আছে, একটু যেন কষ্ট আছে কোথাও, শেষমেশ কিন্তু আমরা খুব নির্বিচারে করছি কাজটা। দেন ইট ইজ ডান, সব শেষে একটি গাছের জীবন এইভাবেই শেষ হয়। তাহলে এতক্ষণে আমরা একটা জীবনকে শেষ করলাম। শুধু গাছ নয়, যেভাবে মানুষ একটা প্রাণকে হত্যা করে, ঠিক সেভাবে একটা গাছকেও হত্যা করা হয়। এই জন্যে নামটা বারবার বলছি, অন কিলিং এ ট্রি, তার জায়গায় এটা ইউজ করা হয়েছে। অন কাটিং এ ট্রি বা অন্য কিছু বলেননি কবি। এইটুকু থাক, বাকি অংশে আমি চেষ্টা করছি আরও কিছু ওয়ার্ড মিনিং যদি কিছু দিয়ে দেওয়া যায়। এইটুকু তোমরা তাকে শোনো, যেটা তোমাদের জন্য কাজে লাগবে।